মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে ছবিতে কি ব্যবহার করছো? ভালো করে পরিবেশন করলে মানুষ নিশ্চয়ই খাবে। হাউসফুল মানে মানুষ খাচ্ছে। আমি এক আকাশের নিচে বলে একটা সিরিয়াল করেছিলাম, যেটা অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোরপতির সাথে ফাইট করতো ওই একই টাইমে। আর আমি কিন্তু একটা ভীষণ কমার্শিয়াল সেট আপ থেকে এসেছি। তার নাম হচ্ছে টেলিভিশন। রবি হচ্ছে একটা নতুন মেকিং দিয়েছিল আমাদেরকে। আই এম আ নেপো that অমর্ত্য has agreed with me. এইসব ট্রোলার্সদের কমেন্ট পুজোতেও লাগে না আর শ্রাদ্ধেও লাগে না। আমি বলছি আমি টেলিভিশনে টিকে আছো। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে টিকে আছি তো, না বলে টিকে আছি। কি করে আছো? আমি কোনো সরকারের কাছ থেকে এক পয়সাও চাইনি। যে কথাগুলো রটে সত্যি ঘটে। আমাকে যেটা করছে কাজটাই বন্ধ করে দিচ্ছে। মুম্বাদা ইকুয়াল টু ইন্ডাস্ট্রি। যারা অভিনয় করে বা খুব গ্ল্যামারাস তারা কিন্তু সেলিব্রিটি নয়। এটা আমার মনে হয় দর্শকরা খুব শুনতে চায়। তুমি টেলিভিশনে মানে আসতে চাও বা মিস করো? আচ্ছা, অরিন্দম শীলের সঙ্গে স্ক্রিন শেয়ার করোনি দীর্ঘদিন, সেটা ওর কিভাবে হলো সম্ভব? একলব্যর মতন নিজেকে তৈরি করছিলাম। আমি এবার ছবো তোমাকে একটু দারুণ লেগেছে আমার সবচেয়ে বড় পাওনা। না না, বন্ধ করো না। এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। আর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরের এই অংশে যখন আমরা এই কথাটা বারবার পড়েছি বা বারবার দেখেছি যে একটুখানি খোলা, যাদের জীবনে ওই একটুখানি খোলা অংশ দিয়ে অক্সিজেনটা পৌঁছয়, যারা নিতে পারে ওই একটুখানি খোলা অংশ দিয়ে, তাদের জার্নিটা অন্যদের মতো হয় না। তারা আমার মনে হয় আমার মতে ব্লেসড যে তারা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে। আমার আজকের গেস্ট পারে কিনা সেটা তার মুখে শুনবো। চৈতি ঘোষাল আজকে আমার সঙ্গে রয়েছেন। চৈতিদি, কেমন আছো আগে বলো শুরুতে। খুবই খাটুনি চলছে, কিন্তু এই খাটুনি আমার অভ্যেস আছে। কিন্তু এই ধরনের খাটুনি এবং কেন খাচ্ছি সেটা যখন ভাবছি, তখন আমার খাটুনিতে একটু মানে প্রলেপ লাগানো হচ্ছে। যে আমার প্রথম ছবি, যে ছবিটা মুক্তি পেয়েছে, নেভার মাইন্ড, এবং তার জন্য কোথায় কি এই হচ্ছে, সেল হচ্ছে, কোথায় কি রিভিউজ বেরোচ্ছে, লোকজন কেমন লাগছে, সোশ্যাল মিডিয়াতে লোকজন কি বলছে, এটা এটা মানে হঠাৎ মাথায় এলো কেন তোমার? মানে পরিচালনায় যাবে, এটা মাথায় এলো কেন? এটা কি ঠিকই কথা যে আমার যে খুব একটা প্ল্যান ছিল পরিচালনা করা, তা নয়। আমি একটি গল্প শুনেছিলাম, যে গল্পটা সম্রাট লিখেছিল। সেই গল্পটা এতটাই আমাকে নাড়িয়ে দিয়েছিল, গল্পটা নিয়ে না আমার কিছু করার ইচ্ছে ছিল। গল্পটা একটা এক পাতার গল্প, কিন্তু পরবর্তীকালে মানে আমি যখনই গল্পটা বলতে গেছি তখনই অন্য কারোকে, জানিস তো এরকম হয়েছে এরকম হয়েছে, শেষটা আমার কান্না পেয়ে যেত। আমি ভাবছি আমি রক্তকরবী করেছি, ডাকঘরের অমলের ডায়লগ বললে তুমি। হ্যাঁ, তো আমার এত কান্না পাচ্ছে কেন, কি আছে গল্পটার মধ্যে? এই গল্পটাকে বলতে গিয়ে আমি ডিরেক্টর হয়ে গেলাম, এবং আমি নিজেকেও ডিরেক্টর হিসেবে খুঁজে পেলাম। তার কারণ হচ্ছে আমার কেমন লাগবে ডিরেক্ট করতে সেটা আমি জানতাম না। আই থট ঠিক আছে আমি ট্রাই করি, কিন্তু আমি যে এতটা ভেতরে ভেতরে এতটা ছাপ আমার কাজ বা অন্যান্য ডিরেক্টররা ফেলেছে, সেটা কিন্তু আমি ডিরেক্ট না করলে বুঝতে পারতাম না। কিন্তু মানে ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনের মধ্যে তো তফাৎ, বিস্তর তফাৎ। তো সেই চ্যালেঞ্জটা যখন তুমি নিতে চলেছো, মানে এটা তো একটা অন্যরকম জার্নি বা অন্যরকম চ্যালেঞ্জ। অনুপ্রেরণা হিসেবে কাকে রেখেছিলে সামনে? আমি যখন চ্যালেঞ্জটা নিলাম, ছবি করার একটা চ্যালেঞ্জ, প্রডিউসার খুঁজে বের করা, ওটা একটা চ্যালেঞ্জ, এবং ছবি মুক্তি
মানে পাওয়ার জন্য ওটা একটা চ্যালেঞ্জ, টু রিলিজ দ্য ফিল্ম ইন থিয়েটার্স সেটার একটা চ্যালেঞ্জ, এবার থিয়েটারে চলা, লোকজন আসা, সেটাও একটা চ্যালেঞ্জ। মানে ঠিক যেরকম ওই এতদিন হাউসফুল এবং তার জন্য সাকসেস পার্টি, সেটা অতটাও ফুলে ফলে নেই আর কি ইন্ডাস্ট্রিটা, সেটা সবাই জানে। তো সেই জন্যে চ্যালেঞ্জ। তো এবারে সেই চ্যালেঞ্জটা আমি নিলাম কেন যদি বলো, আমি যখন গল্পটা তৈরি হতে থাকলো তখন আমি দেখলাম আমার এত বছরের কাজের সবকটা ভেতরে ভেতরে কোথাও আমি সবার অলক্ষ্যে মানে একলব্যর মতন নিজেকে তৈরি করছিলাম। সেটা খানিকটা আমার কনসিয়াস এবং সাবকনসিয়াসে চলছিল। তারপর আমি অনেকটা সময় নিয়েছি, আমি নিজেকে এই গল্পটা নিয়ে কি কি কাজ কিভাবে কি করব সেগুলো নিয়ে নিজেকে প্রিপেয়ার করছিলাম। এবং আমার সামনে ডেফিনেটলি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এরা তো মাথার উপরে আছেন। কেন বলছি, তার কারণ হচ্ছে আমার বাবা শ্যামল ঘোষাল, উনি এতগুলো সত্যজিৎ বাবুর ছবি করেছেন। আমি ছোটবেলা থেকে আমি দেখেছি যে কি ধরনের আলোচনা হতো, কিন্তু আমি ডেফিনেটলি আমার সমস্ত যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদেরকে আমি বলবো। এই দেখো যদি ওই সময় মানে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় বা মৃণাল সেন, এদের সময়ের ছবি পরিচালনার ধরন বা মানুষের মন বোঝা, আর এখন তো নিশ্চয়ই তুমি কাজ করতে গিয়ে আরো বেশি বুঝছো যে তফাৎ তো কিছু তৈরি হয়েছে। এখন কোটানকোট মানুষ কি খাবে, এই খাওয়ানোটা কিভাবে এখন মানে তুমি আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে ছবিতে কি ব্যবহার করছো, যেটা আগে প্রয়োজন হতো না? না, আমি মানুষকে খাওয়াতে চাই না, কারণ আমি জানি মানুষকে মানুষ খাও, যে কোনো মানুষকে এই খাও খাও খাও। আমার ছেলেকেও ছোটবেলায় যখন জোর করে খাওয়াতাম, রাস্তায় গিয়ে কিছুক্ষণ বাদে বমি করে দিত। সো না, আমি আমার একটা মনে হয় যে আমি যে কাজটা বিশ্বাস করেছি, আর আমি কিন্তু একটা ভীষণ কমার্শিয়াল সেট আপ থেকে এসেছি। তার নাম হচ্ছে টেলিভিশন, যেটা কিন্তু ভীষণ ভাবে শুরু হয়েছিল মানুষকে গেলানোর জন্য না। এখন গেল তাই টিআরপিও নামছে। হ্যাঁ, তো আমি এক আকাশের নিচে বলে একটা সিরিয়াল করেছিলাম, যেটা অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতির সাথে ফাইট করতো ওই একই টাইমে। এখনকার কৌন বনেগা ক্রোড়পতি নয়, তখনকার, যখন হি ফার্স্ট কেম। সো আমি তখন যখন আমি শুটিং করেছিলাম তখন আমি দেখেছিলাম রবি ওঝা একটা অন্য ধরনের টেলিভিশন করতে চাইছে, এবং সেই টেলিভিশন মানুষ খাবে কি খাবে না রবি ওঝা জানে না, চান্স নিয়েছে। আমি কি অভিনয় করেছি, এটা চান্স নিয়েছি। সুতরাং আমি মনে করি আমি একটা জীবন দেখেছি আমার সামনে, আমার চারিপাশে, এবং জীবনকে কি করে সেলুলয়েডে নিয়ে যেতে হয় সেটাটা আমি শিখেছি, জেনেছি। এবার ভালো করে পরিবেশন করলে মানুষ নিশ্চয়ই খাবে, ঠিক মতো ভাবে খাবারটা ঠিক খাবার, মাছ মাংস ডিম কলা আপেল তার সাথে কিছুটা সন্দেশ, এসব করলে মানুষ নাও খেতে পারে। ভাবলো সবই আছে, আমি সেফ, এটা নাও হতে পারে। মানে তার মানে খাবে মানে কি তুমি এটাকে হাউসফুল বলছো? মানে হাউসফুল মানে মানুষ খাচ্ছে? হ্যাঁ, মানে হাউসফুল সংজ্ঞাটা কি তোমার? হাউসফুল মানে তো নিশ্চয়ই মানুষ খাচ্ছে, এটা তো একেবারে তাই। কিন্তু আমার ছবি হাউসফুল হবে এইটা ভেবে আমি আমার প্রথম ছবি করিনি। পরবর্তীকালে আমি খাচ্ছে কিন্তু গিলছে না এরকম কিছু করবো কিনা জানি না, খাচ্ছে কিন্তু গিলছে না, হ্যাঁ এইটা হতে পারে। কিন্তু প্রথম ছবি নেভার মাইন্ডটা আমি একটা খুব অনেস্টলি একটা গল্প বলতে চেয়েছি। আমি পার্ক স্ট্রিটের গল্প বলতে চেয়েছি, শহরের গল্প বলতে চেয়েছি, কয়েকটা মানুষের গল্প বলতে চেয়েছি, মধ্যবিত্তর গল্প বলতে চেয়েছি, ভিখিরি সর্বস্ব হারিয়ে যাওয়া ফুটপাতের বাসিন্দার গল্প বলতে চেয়েছি, রাতের পার্ক স্ট্রিটে তার জীবনটা কি হয় এগুলো বলতে চেয়েছি। তুমি টেলিভিশনে মানে আসতে চাও বা মিস করো? টেলিভিশন আমি মিস করি, একদম টেলিভিশন আমি মিস করি।
কিন্তু সেই টেলিভিশনটা মিস করি, যেই টেলিভিশনে আমরা সবাই, টেলিভিশন একটা ভীষণ এক্সপেরিমেন্টাল জায়গা। যেমন সিনেমা কিন্তু ওই খাওয়ার জায়গায় সিনেমাটাকে শুধু রাখলে, অনেককে তো সুপারহিট ছবি করছে, সাকসেস পার্টি হচ্ছে, তারা তো তাদের ছবি তো মানুষ খাচ্ছে। আমার ছবি মানুষ যেরকম খাবার সেরকম খাবে। আমার ছবির মধ্যে মার দাঙ্গা ফাস্ট গল্প ওরকম নয়। আমার ছবি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ছবি। এক আকাশের নিচের কথা তুমি বলছিলে, আমি একটু এই গল্পটা একটু শুনতে চাইবো তোমার। মানে এখনো না বাংলার মানুষ এটা একটা এমন নস্টালজিয়া এক আকাশের নিচে। আমি জানি না ভবিষ্যতে এই রকম সুন্দর পরিবারের গল্প, আমি জানি না তোমার কি মনে হয় আর হয়েছে? মানে টেলিভিশন হয়নি আর হবে না, মানে যদি না আবার টেলিভিশন বদলায়। দেখো আমি বলছি, ওইটাই বলছি যে আমার এই নেভার মাইন্ড ছবিতে না প্রধান দুটো চরিত্র আছে, কিন্তু তার সাথে একটা ওয়ার্ল্ডও আছে। ঋতুপর্ণা আর অমর্ত্য আছে, তার সাথে সুভাদা আর শুভ্রজিৎ দুটো ভাইয়ের গল্পও আছে, সুজয়দের গল্পও আছে, অনুষার গল্পও আছে, রাজা চক্রবর্তী ভিখিরি তার গল্প আছে, এবং আছে হচ্ছে রূপম ইসলামের সঙ্গীত। তো এইগুলো এতগুলো জিনিস আছে। এবার আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, টেলিভিশনেও এক আকাশের নিচেও একইভাবে আমার গল্পটা আলাদা ছিল, জার্নি ছিল। নন্দিনী মানে দেবলীনা যেটা করেছিল তার আলাদা গল্প ছিল, আমার আলাদা গল্প ছিল। এবং আমি যখন প্রথম সিরিয়ালটা শুরু করা হয়েছিল, পাখির আলাদা গল্প ছিল। তো যখন সিরিয়ালটা শুরু করা হয়েছিল তখন কিন্তু লোকজন বলতো, বাবা কি স্লো, তোরা না কি করিস বলতো। এইদিকে ফার্স্ট এপিসোড যখন হয়েছিল, কারণ ক্যামেরা সবসময় মুভ করছিল, লং টেক্স ছিল, তো হচ্ছে কি করিস বলতো, দৌড়াদৌড়ি করছিস, সে করছিস। কারণ তার আগে যে সিরিয়াল গুলো ছিল সেগুলো কাট টু কাটস ছিল, এবং খুব মজাও করেছিল লোকে। খুব একটা টিআরপিও হয়নি প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে মোটামুটি, তৃতীয় সপ্তাহ থেকে আর ঘুরে তাকাতে হয়। তো এইটা হচ্ছে না কেন আর? এটা হচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে এরকম কেউ করতে পারছে না বলে। মানে ভালো ছবি কেন হচ্ছে না? কারণ ভালো ছবি করতে পারছে না, তাই হচ্ছে না। না মানে আমি বলছি, হ্যাঁ, স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টে, ওইটাই বললাম, স্ক্রিপ্টের সঙ্গে মেকিং। রবি হচ্ছে একটা নতুন মেকিং দিয়েছিল আমাদেরকে, যে মেকিং আগে দেওয়া হয়নি। বিষ্ণুপাল চৌধুরীর জননী খুব ফেমাস হয়েছিল, উনি প্রথম করেছিলেন, উনিও খুব গুণী মানুষ ছিলেন। কিন্তু রবি ওঝা একদম একটা আলাদা জায়গা তৈরি করছে। রবি ওঝার চরিত্রগুলো অনেক মডার্ন, তখন মানে আবার সেই অনেক পুরনো চরিত্রগুলো, যে মেডিয়েভাল এজে মহিলারা যেরকম ব্যবহার করতেন, টেলিভিশন এখন পেছনে চলে গেছে। তো সেইটা একটা খুব কষ্টের। তাহলে সেইটা করতে গেলে তো ওরকম হবে না। অভিনয়ের মান, অভিনয় ব্যাপারটা কি কি অভিনয়? আচ্ছা, অভিনয়ে সুযোগ পেতে গেলে এই যে বিভিন্ন সময় অভিযোগ ওঠে বিভিন্ন রকম, সেই অভিযোগগুলো সারবত্তা কতটা ইন্ডাস্ট্রিতে, যে কাজ পেতে গেলে কি কি করতে হয়, এই যে কথাগুলো রটে সত্যি ঘটে। কাজ পেতে গেলে কি কি করতে হয়? কাজ পেতে গেলে অভিনয় করতে হয়, উচ্চারণ ভালো করতে হয়, পড়াশোনাটাও করতে হয়, নিজেকে মেনটেন করতে হয়, আর একটু সাহস থাকতে হয় অপেক্ষা করার জন্যে। কখন আমি অভিনয় করতে এসেছি, কখন আমি গাড়িটা কিনবো, তারপরে এই গাড়িটা আমি কিনবো না, কারণ এটাতে আমাকে ছোট মনে হবে, আমি 5 বছরে মার্সিডিজ কিনে ফেলবো। এইগুলোর সাথে অভিনয়ের কোনো সম্পর্ক নেই, এগুলো করতে হয়। আর যেগুলো যখন পাওয়া যায় না, তখনই বলে আসলে আমি তো কম্প্রোমাইজ করিনি। কম্প্রোমাইজ তুমি নিজের কাছে করছো।
ফার্স্ট অভিনয়টা তুমি কি শিখে আসছো, তুমি কি গ্রুমড হয়ে আসছো, সেটা কে করবে? সেটা কে শেখাবে? অনেক অভিনয় স্কুল আছে, দেখার সঠিক শিক্ষা দেওয়া না, হয়। সব সময় হয় না। সঠিকের জন্য তো নিজেকেও সঠিক হতে হবে। এই যে বাবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ পুনে থেকে পাশ করে স্নাতকোত্তর শেষ করে ফিরেছে, তার জন্যে ওকে পরীক্ষা দিতে হয়েছে, পাবলিক এক্সাম দিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, তাই জন্য এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কলেজে চান্স পেয়েছে। আমি আইআইটি পড়বো, তখন এই আইআইটি পড়ছে অভিনয়। এই শোন, তোকে তুই সিনেমায় নামবি? এই কথাটা আমি একটু জানবো, সিনেমায় নামবি এটা কেন বলে? আমার মনে হয় পরীরা এতে এসে ওই স্ক্রিনে এসে এরকম করে নাম নামবি কথাটা মানে এই পরীরা হ্যাঁ। নামে, আমি তো এটাই ভাববো। আমি আমার মতো করে ভাবি, আমি মানুষজনের মতো করে ভাবি না। আমি তার জন্য আমার যুক্তি আছে। আমাকে বাবা ভীষণ বলতো তার্কিক, সারাক্ষণ আমি নাকি তর্ক করি, এখন আমার ছেলেও করে। আচ্ছা, নেপোটিজম শব্দটা মানে ইন্ডাস্ট্রিতে ব্যবহার দেখছি আমরা, শুনছি আমরা, মানে খুব রিসেন্ট শব্দ, এটা তো খুব বেশি দিনের এটার সঙ্গে পরিচিতি ছিল না আমাদের। তো তুমি যখন অমর্ত্যকে নামালে তোমাকে শুনতে হয়েছে এরকম কিছু? হ্যাঁ, সবাই বলছে, সব মানে এতে যারা ভালো অমর্ত্যর কাজ দেখেছে তারা তো অমর্ত্যকে পছন্দ করে, তাদের ভালো লাগে। কিন্তু বাকি যারা দেখেনি, যাদের সময় ধরো অগাধ এবং তাদের মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে, ভয়ঙ্কর সব ছবি টবি নিজে তুলেছে, তুলে লক করে দিয়েছে। কারণ তাকে আবার যদি বলে, তার পরিবারকে নিয়ে যদি বলে, সে লক করে দিয়ে লক প্রোফাইলের মধ্যে সে বলে যাচ্ছে অমর্ত্যকে আপনি কেন চান্স দিয়েছেন, এই দিয়েছেন। সে জানেই না অমর্ত্য একটা ছবি করেছে পরিযায়ী শ্রমিকদের উপর বম্বে, সেটা সারা পৃথিবী ঘুরেছে। ওকে ডেকে নিয়ে গেছে উইন্টারথুরের মানে কি বলে আমাদের সুইজারল্যান্ডে নিয়ে গেছে, আরো ফেস্টিভ্যালসে, বড় বড় ফেস্টিভ্যালসে। অমর্ত্য আমার আগে বুম্বা চ্যাটার্জির প্রোডাকশন হাউস থেকে উড়নচণ্ডী বলে একটা ছবি করেছে, সেখানে আচ্ছা সেখানেও ধরে নিলাম বুম্বা চ্যাটার্জি আমার ছেলে বলে, আমি কোনো বাবিকে চিনতই না, একদম না, কারণ বাবি যেত না। আমি তো জানতাম বাবি খুব পড়াশোনায় ভালো, অঙ্কে ভালো, কোনদিন এসব করবেই না। তো মানে অঙ্কের সঙ্গে তো এটা অতটা মিলতো না আমার, আমার মনে হতো, পরে আমি বুঝেছি পুরোটাই অঙ্ক। তারপরে তারপর ময়দান বলে একটা ছবি করেছে অমর্ত্য, যেটা অজয় দেবগনের সঙ্গে চুনি গোস্বামীর চরিত্র করেছে, যেটা অডিশন দিয়ে সারা ইন্ডিয়া জুড়ে অডিশন হয়েছে, দিয়ে নানান রকম স্তর পেরিয়ে 1.5 বছর প্র্যাকটিস করে হয়েছে। সুতরাং আমি বরং বলবো উল্টে, আই এম আ নেপো দ্যাট অমর্ত্য হ্যাজ অ্যাগ্রিড উইথ মি। আমি অমর্ত্যর সঙ্গে, কারণ আমি মা বলে, কারণ অমর্ত্যর সঙ্গে আরেকটি ছেলে করেছিল পিকে, সে তো খুব বড় বড় ছবি করে, তাকে আমি ডাকলে সে কি করতো? সে নিশ্চয়ই আমার কাছ থেকে বেশি টাকা চাইতো, নিশ্চয়ই আরো কিছু চাইতো। হ্যাঁ, এসব তো আমি কিছুই অমর্ত্যকে দিইনি। সুতরাং এই ক্ষেত্রে আপনারা যারা ট্রোল করছেন তারা এবারে কারেক্ট করে নেবেন যে আমি নেবো, ও না। আচ্ছা, তুমি অডিশনের কথা বলছো, আমি তো এটা শুনেছি যে মানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি এক্ষেত্রে অনেক বেশি প্রফেশনালিজম। অ্যাবসলিউটলি, বাবি অডিশন দিতে জানে, আমি জানি না। মানে বাংলায় এটা নেই কেন, মানে এই অডিশন দেওয়া বা এটা, বা আমি জানি না, মানে বাংলায় নেই তার কারণ, বাংলায় নেই কারণ প্রচুর লোকজনরা ভাবে যে এটা একটা, আমি তো স্টার হয়ে গেছি, আমি কেন অডিশন দেব? মানে চরিত্রের প্রয়োজনে আমাকে অডিশন দিতে হবে? তো এটা তো প্রয়োজনে অডিশন, তুমি বললে কি হবে? তুমি বলছো যে তুমি চরিত্রের প্রয়োজনে তোমাকে এটা করতে হবে না। আমি স্টার, চরিত্রের প্রয়োজনে ছবি, একটা ভালো ছবি করছি, সেই জন্য সেই প্রয়োজনে তোমাকে এইখানে, ধরো আমাদের এখানে একটু এখানে বসবে, এক্ষুনি একজন যদি স্টার আসেন তাহলে 8 ঘন্টা ওয়েট করলে সে স্টারের মাপকাঠিটা কি তোমার কাছে? আমার কাছে কোনো স্টারের মাপকাঠি নেই। আমার কাছে
অভিনেতা অভিনেত্রীর মাপকাঠি আছে। আমার কাছে খুবই বড় অভিনেতা উত্তম কুমার, তারপরে উনি স্টার। এমন একজন অভিনেতা যার 50 বছর হয়েছে, উনি চলে গেছেন, আমি মনে করতে পারছি না, প্রায় এখনো অব্দি ওনাকে সেলিব্রেট করা হয়। এই সেলিব্রিটি কথাটা শুড বি নট ইউজ, ব্যান মুখ দিয়ে বেরোচ্ছিল, তারপরে আটকে নিলাম। কারণ যারা সেলিব্রেটেড হয়, আমি ইংরেজি অনার্স পড়েছি বলে একটু আধটু জানি, ওটা বেশি জানি না, যে যারা সেলিব্রেটেড তারাই সেলিব্রিটি। যারা অভিনয় করে বা খুব গ্ল্যামারাস তারা কিন্তু সেলিব্রিটি নয়। সেই অভিনেতা বা সেই গ্ল্যামার কুইন বা কিং যখন আরো বিরাট একটা জায়গায় যায়, সেলিব্রেটেড হয়, তখন তারা সেলিব্রিটি হয়। তোমার একটা পুরোনো ইন্টারভিউতে দেখছিলাম, সেই সময় খুব ভুলভাল কথা আমাকে দিয়ে কেন বলেছিস? না না, সে তোমার সঙ্গে যা ঘটেছে, তুমি যা দেখেছো, যা ফেস করেছো, যা ফিল করেছো, সেটা আড্ডা। এই যে ধরো আরজি করের সময় তোমরা সামনে এলে অনেকে, সেই সময় কিছু ট্রোল তো হয়েছিল। যাই হোক, আমি ওই জায়গাটায় ঢুকছি, হ্যাঁ ওই জায়গাটা আমি আসছি। কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে একটা মানে একজন পড়ুয়া চিকিৎসক, তাকে হত্যা করা হলো বা ধর্ষণ করে হত্যা করা হলো, বা জানি না, এটা আমি এখন বলতে পারছি না যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়টা। সেটা মানে এই ঘটনা বা এই থ্রেট কালচারের মধ্যে পড়তে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে এই সমস্যা ফেস করতে হচ্ছে, তোমাকে হয়েছে ইন্ডিভিজুয়ালি? আমি জানতে চাইছি, আমি বাকিদের কথা আসছি না, বা হয় কিনা আমি জেনারেলাইজ করছি না, তোমাকে পড়তে। আমার ক্ষেত্রে আমাকে থ্রেট করা হয়নি। যে থ্রেটের অনেকগুলো থ্রেট কয় প্রকারের, এটা কিন্তু বড় প্রশ্ন। থ্রেট কয় প্রকারের? আমাকে কেউ এরকম ভাবে বলেনি যে তুমি যদি আজকে এইটা না করো তাহলে তোমার কাজ বন্ধ করে দেবো, এটা আমাকে বলেনি। আমাকে যেটা করেছে, কাজটাই বন্ধ করে দিয়েছে। আমাকে কেউ বলেনি যে তুমি যদি এই মঞ্চে না আসো তাহলে তোমাকে কোনো শো দেয়া হবে না, এটা বলেনি। কিন্তু আমাকে শোই দেয়নি। থ্রেট কয় প্রকারের? কিন্তু আমি বলবো যে আমার হয়তো 25টা শো হওয়ার কথা আমার দলে, কারণ আমি বাবার থিয়েটারের দলটা রিভাইভ করে রক্তকরবী করেছি। হ্যাঁ, কিন্তু 25টা শো হয়নি। তাতে আমার দলটা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতো। যারা আমরা সবাই মিলে টাকা দিয়ে দল মানে একটা ভালো প্রযোজনা করার চেষ্টা করেছি, তাদের অন্তত ওইটুকু টাকা ফেরত পাওয়া যেত। কিন্তু আমাদের মুছেও দিতে পারেনি, কারণ আমরা প্রথম বছরে কিন্তু 15টা শো করেছি, 25টা পারিনি করতে। সেটা একটা নতুন দলের 1 বছরও তারা হয়নি বয়স, আমার মনে হয় নট ব্যাড। আমি না বলতে জানি, আমি নিজে কোথায় বলেছো না? অনেক ক্ষেত্রে বলেছি, মঞ্চে ডাকার ক্ষেত্রে বলেছি, বিভিন্ন মঞ্চের ক্ষেত্রে বলেছি, বিভিন্ন পলিটিক্যাল অ্যালায়েন্সের ক্ষেত্রে বলেছি, সবেতে বলেছি। বিশেষ সুবিধে চাওয়ার কথা বলাতে বলেছি, কম টাকা দিয়ে মিনিমাম টাকা দিয়ে এক্সপ্লয়েট করার কথাতে বলেছি না। আমি তো নাই বোধহয়, এবার মনে হচ্ছে আমি না বেশি বলেছি। হ্যাঁ, কয়েকবার বলেছি। তাতে তো সার্ভাইভ করতে, আমি তো দেখ, আমি আমার গাড়িতেই এসেছি, আর আমার একটা বাড়িও আছে, ওটা আমিই করেছি। আর মোটামুটি একটু আধটু, হ্যাঁ মানে এই গাড়িটা বহু বছর হয়ে গেল। আমি যখন সিরিয়াল করতাম তখন অন্তত 3-4 বছর অনুযায়ী আমি ওটাকে সুযোগ পেতাম চেঞ্জ করার, এখন পাচ্ছি না। তার কারণ আমি অনেকগুলো চয়েস নিয়েছি, আমি অনেক সিরিয়াল করতে পারিনি, বিকজ আমি তো প্রথম করছি এই ছবিটা, তাই জন্য আমি নিজেকে অনেকটা সময় দিয়েছি। আমি নিজে
প্রত্যেকটা খুঁটি নাটি দেখে সবটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, শিখেছি, বুঝেছি, পড়েছি। তাই আই নিডেড 2 years। তো আমি কিচ্ছু করিনি, কিন্তু আমি জাস্ট কয়েকটা থিয়েটার করেছি, মানে বাকি আমি সত্যি কিছু করিনি। একটা ছবি করেছি। জ্যোতি ঘোষাল তো এখনো নাম, জ্যোতি ঘোষাল নাম টিকে যখন তুমি আছো তার তো নাম, নাচো তো। ওটাই তো বলছি, তাহলে কি করে মানে আছে? তুমি শুধু থিয়েটারে নয়, আমি বলছি না, আমি টেলিভিশনে টিকে আছো। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে টিকে আছি তো, না বলে টিকে আছি। কি করে আছো? ওইটা হচ্ছে ব্যাপার। কারণ একটা কারণ বলছি, সবসময় উল্টো দিকে যারা পাওয়ারে থাকে এবং যারা পাওয়ারে তাসের দেশের মতো চলে গেলেন, হ্যাঁ, এক একটা চরিত্র হয়ে, তাদেরকে আঙুল তুলে সবাই বলছে, আঙুলটা উল্টো দিকে আসছে না। তুমি কেন গেছো? তোমার তো বেশ আচ্ছা খাসা চলছিল, লোকজন তো তোমাকেও ভেবেছে তুমি ভালো কাজ করতে পারো। না, আমার এক্ষুনি দরকার একটা বড় বাড়ি। আমি তো গল্ফ গার্ডেন্সে একটা মোটামুটি একটা বাড়ি, একটা ফ্ল্যাট কিনেছি। এটা আমার বাবার বাড়ি আছে, ওই বাড়িতে আমি থাকি না। আমি একটা ওই মানে এত দিন কাজ করে, একটা টেলিভিশনে কাজ করে, একটা নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা আমি কম্প্রোমাইজ করিনি, সেইটা সম্মান করে যে কাজটা করতে পেরেছি, তার মধ্যে একটা বাড়ি। মানে তুই যদি পয়সার দিক থেকে বলিস, একটা বাড়ি, মানে একটা মোটামুটি আমার একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে জিনিসগুলো সুন্দর আছে ওগুলোতে বেশি টাকা লাগে না। এবং এবং দিনের শেষে তুমি ভালো আছো। ভালো আছি, আমার বাবা মাকে আমি দেখতে পেরেছি, বাবা মাকে রাজার হালে আমি চিকিৎসা করিয়েছি, তার জন্য আমি শূন্য হয়ে গেছি। তা সত্ত্বেও আমি কোনো সরকারের কাছ থেকে 1 পয়সাও চাইনি। আমার বাবা যা কন্ট্রিবিউট করেছেন ইন্ডিয়ান সিনেমাকে, তাদের তো উচিত ছিল কিছু খবর নেওয়া, টাকা পয়সার কথা বলছিল, করেননি। আমি চাইনি, আমার বাবা আমার টাকায় চিকিৎসা হয়েছে, আমার মার হয়েছে। আই হ্যাভ নট আস্কড ফ্রম এনিওয়ান এনিথিং। কারণ আমি জানি যে আজকে আমার এই গাড়িটাও যদি চলে যায়, আমি চট করে অটোতে আমি বহুদিন চড়িনি, কিন্তু আমি চড়তে পারি। চড়ে যদি আমাকে কেউ বলে আপনি চৈতি ঘোষাল না, আপনি অটোতে চড়ছেন, আমি ওনাকে বলবো আপনিও তো অটোতেই চড়ছেন। So, এক আকাশের নিচের কথা যখন উঠছে, একটু জিজ্ঞাসা করি। তোমার একটা পুরোনো ইন্টারভিউতে দেখছিলাম অরিন্দম শীলকে নিয়ে অনেক রকমের কথা সেই সময় উঠেছিল বা বলেছিল, এবং বিশেষ করে আরজি কর, আমি যেটা বলছিলাম তখন আরজি করকে সামনে রেখে। তুমি কি সরাসরি বলেছিলে যে না সেই সময়ও? মানে কিসে, কাকে? অরিন্দম শীলের সঙ্গে স্ক্রিন শেয়ার করনি দীর্ঘদিন, সেটা ওর কিভাবে হলো সম্ভব? আমি বলেছিলাম আমি করবো না স্ক্রিন শেয়ার। কি হয়েছিল ঘটনাটা? আমার মনে হয়েছিল যে মিথ্যাচার হয়েছিল, এটাই হয়েছিল। আমার মনে হয়েছিল কিছু মিথ্যে কথা বলা হচ্ছে, তাতে আমার মনে হয়েছিল যে পরস্পরের মানে যে বন্ধুত্বপূর্ণ এবং যে সম্মানের সম্পর্কটা ছিল, সেটা একদম তলানিতে গিয়েছে। এবং এতটা মিথ্যে কথা আমি নিতে পারিনি। আমি প্রডিউসারকে কিন্তু বলেছি যে আমাকে বাদ দাও, অন্য অভিনেতাকে রাখো, বাস, দ্যাটস ইট। তারপরে হেন কোনো লোক নেই আমাকে নানান, এই যে থ্রেট, নানান ভাবে বলেছে, এই বলেছে, ওই বলেছে, তোমার কাজ বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। আমার তো কাজ বন্ধ হয়নি। কথা হচ্ছে তুমিও যেমন টিকে আছো, অরিন্দম শীল তেমন টিকে আছে। সে তো ঠিকই, ওর 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 ট্রাভেলটা ওর, আমার ট্রাভেলটা আমার। আমি তো, হ্যাঁ, আমি তো অভিনেতা, মানে আমি তো শিল্পী হিসেবে টিকেই আছি। আরজি করের সময় যখন তোমরা পথে নামলে, সেই সময় ট্রোল করা হলো। আমি এবার একটু এখানে আসি, যদিও হয়তো এটা নিয়ে এর আগেও অনেকবার তুমি অনেক জায়গায় বলেছো, কিন্তু একটু জানতে চাইবো ওই সময় মানে সত্যি কি ট্রোলটা এফেক্ট ফেলে? মানে কষ্ট হয়, খারাপ লাগে যখন এইরকম একটা ইস্যুতে তোমরা পথে নেমেছো? আমি জানি না দিদি, আমি আরেকটু পেছোই, সিঙ্গুর আন্দোলনের সময়, সেই সময়ও তো প্রচুর মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছিলেন, ইন্ডাস্ট্রি থেকে নেমেছেন, কবি সাহিত্যিকরা নেমেছিলেন। বুদ্ধিজীবী কথাটা এমন ভাবে সেই সময় তারপর থেকে ব্যবহার করা হলো
যে এরকম কথাও বলতে হচ্ছে বা এরকম কথাও শোনা গেল যে মোমবাতি এখন তো আর দোকানে পাওয়া যাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের কথাগুলো বা বুদ্ধিজীবী কথাটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা এই সমাজই তো করে, যে সমাজ থেকে তুমিও উঠে এসছো সেই সমাজ থেকে উনি উঠে এসছেন যিনি বলছেন। বেসিক তফাৎটা কোথায় হয় বা ফিল করলে খারাপ লাগা? শিক্ষা। নলেজ ইজ পাওয়ার, there is no knowledge, so there is no power. পাওয়ার হচ্ছে ট্রোল, যে ট্রোল করলে মানে এইসব ট্রোলার্সদের কমেন্ট পুজোতেও লাগে না আর শ্রাদ্ধেও লাগে না, কিছুতেই লাগে না, অ্যাবসলিউটলি। আর ওই সময়ের কথাটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে আছে যে একবার শঙ্খবাবু বলেছিলেন, একটা ক্ল্যারিয়ন কল ওই তাপসী মালির ওই এটাতে, হ্যাঁ, তো সবাই পথে নেমেছিল। শঙ্খবাবুর তখন 80 বছরের বেশি বয়স। উনি, আমার মনে আছে, কলকাতা ইউনিভার্সিটির গেট থেকে আমাদের ওয়াই চ্যানেল অব্দি হেঁটে এসেছিলেন, আমিও হেঁটেছিলাম। শঙ্খবাবুকে আমি রবীন্দ্রনাথের পোস্ট রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কান্ট্রি বলে মনে করি। উনি আমার সঙ্গে কয়েকবার কথাবার্তা হওয়ার, ওনার কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। আমার অভিনয় দেখে উনি কথা বলেছেন, এই অমূল্য সুযোগটা আমি পেয়েছিলাম। তো তখন উনি যখন এলে মানে প্রতিবাদ মিছিলে হাঁটলেন, আমিও হেঁটেছিলাম। হ্যাঁ, বেশি সংখ্যক আর্টিস্টরা হাঁটেনি। তো তারপরে আমাকে একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে দাগিয়ে দেওয়া হলো। আমি সেই রাজনৈতিক দলেরও কিন্তু ছাতার তলায় দাঁড়াইনি। আমি একটাই কথা বলবো যে এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, এটা বেশ একটা দার্জিলিং এর মতো ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, এই ঝলমলে রোদ্দুর, ছাতা তো প্রচুর বিক্রি হচ্ছে। তো আমার বাড়িতে আমি ছাতা আছে, যেটা আমার কেনা বিশেষ কোম্পানির ছাতা। আর তাছাড়া একটা ছাতাই আমি মানুষের কাছ থেকে চাই, যেসব মানুষদের কে আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, থিয়েটারে যখন থিয়েটার করি না, এরকম ভাবে তাকিয়ে থাকে, মানে আমি তো প্রসেনজিৎ থিয়েটার করি, তাই একটু ওপরে তাকিয়ে থাকতে হয়, মাঝে মাঝে অভিনয় করতে করতে চোখ পড়ে যায়। মানে আমার এত কৃতজ্ঞ লাগে যে একজন, তুমি একটা কিছু সৃষ্টি করার চেষ্টা করছো, এরকম ভাবে মানে এত আপ্লুত হয়ে দেখছে, এটাই আমার বড় ছাতা। আমার ছবি যাদের যাদের ভালো লাগছে, যারা ছবিটা নিয়ে বাড়ি ফিরছে, নেভার মাইন্ড, ওটাই আমার কাছে ছাতা। সে ছাতা বড় না ছোট সেটা টাইম বলবো। একদম এই আড্ডা পর্বের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, এটা মানে আমি জানি না, এটা আমার মনে হয় দর্শকরা খুব শুনতে চায়। ইন্ডাস্ট্রি ইন্টিমেট সিন তোমার কাছে একটু জানবো, এটার জন্য কি কোনো প্রফেশনাল কেউ থাকেন যে এটাকে গাইড করেন? যেরকমটা আমরা শুনেছি যে বোম্বেতে বোধহয় এরকম কেউ থাকেন, তো এখানে এগুলো করতে গিয়ে, খুব ইন্টিমেট সিন করতে গিয়ে কোনো মানে সমস্যায় কাউকে যদি প্রথমবার ধরো কেউ করছে, তো তার যদি সমস্যা আছে, এরকম কেউ গাইড করেন না বা কিভাবে হয়? আমি দেখো, আমি বেশ কয়েকটা ইন্টিমেট সিন করেছি, হ্যাঁ, টেলিভিশনেও করেছি, কিন্তু আমি যাদের সঙ্গে করেছি, আমি প্রথম একবার একটা অলমোস্ট কিসিং সিন করেছিলাম কাগজের বউ বলে একটি সিরিয়াল, শীর্ষেন্দুর মুখোপাধ্যায়ের গল্প, হ্যাঁ উপন্যাস, তো বুম্বাদার সাথে। তো বুম্বাদা আমাকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে করতে হয়, তখন আমি জানতাম না। তারপরে আমি আর যাদের সাথে ইন্টিমেট সিন করেছি, তাদেরকে ভীষণ ভরসা করেছি, তারা আমার বন্ধু বান্ধব সবাই, মানে যারা রেগুলার, যাদের সাথে আমি যারা হিরো করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইন্টিমেট সিন কোঅর্ডিনেটর চাওয়া উচিত, তার চেয়ে আগে চাওয়া উচিত যেটা, যে আমার সিকিউরিটি কে দেখবে,
আমি এইখানে যে উঠবো, ওটা যে ভাঙা দেখতে পাচ্ছি, ওটা পড়ে গেলে যে আমি একেবারে নিচে তলিয়ে যাব, ওইটার জন্যে আমার সিকিউরিটির দরকার, আমার লোক দরকার যারা এটা বিচার করে দেখবে, ওখানে উঠে ওখানে করে যদি পড়ে যায় লোক থাকবে আমাকে বাঁচানো। এইটা যে চাইতে হয় সেটাই জানি না আমরা। তা না হলে আজকে রাহুলকে হারাতাম না। সিকিউরিটি কোঅর্ডিনেটর, সিকিউরিটি পার্সন, আর্টিস্টের সিকিউরিটি সবচেয়ে আগে, তারপর তো ইন্টিমেট কোঅর্ডিনেটর। তবে ইন্টিমেট কোঅর্ডিনেটরের ভীষণ দরকার, কারণ আমি জানি দেয়ার আর লট অফ কেসেস যেখানে নতুন ছেলে মেয়েরা আসে এবং অ্যাডভান্টেজ নেওয়া হতে পারে। হয়, আমি দেখিনি, কারণ আমার সঙ্গে তো ইন্টিমেট সিনে আমার সঙ্গে হতে হবে। আমি অন্যদের কথা শুনেছি যে তাদের ক্ষেত্রে, সুতরাং ইন্টিমেট কোঅর্ডিনেটর একজনের ভীষণ ভাবে দরকার। আর ডিরেক্টর ক্যানট বি অ্যান ইন্টিমেট কোঅর্ডিনেটর। অনেক ডিরেক্টররা দায়িত্ব নিয়ে নেয় ইন্টিমেট কোঅর্ডিনেটর হওয়ার, তো দে ক্যানট বি অ্যান ইন্টিমেট কোঅর্ডিনেটর, দেয়ার হ্যাজ টু বি আ থার্ড পারসন। তোমার ছবিতে আছে এরকম কোনো সিন বা তার জন্য কোনো, আচ্ছা না, থাকলে নিতে এরকম কোনো কোঅর্ডিনেটর, বা আমি জানি না এই পোস্ট এরকম কোনো, দেখো ইন্টিমেট কোঅর্ডিনেটর দরকার হয়। এবারে আমার ক্ষেত্রে আমি যেহেতু ডিরেক্টর, আর আই মেক শিওর, আমি যেহেতু আর্টিস্টের অনেকগুলো জায়গা জানি, আমাকে যদি কোনো, আমার মনে আছে আমাকে যদি কোনো আর্টিস্ট বলে যে আমার এটা দরকার, আমি প্রাণ চেষ্টা করব। কিন্তু সেরকম যদি আমার একটা কোনো ধরো ভীষণ ইন্টিমেট সিন থাকে, আমি বলছি ইন্টিমেট সিন থাকে যেটা অমর্ত ছোট, আরেকজনও ছোট বা বড়, তাদের দরকার, তাহলে আই উইল ডেফিনেটলি আস্ক অ্যান ইন্টিমেট কোঅর্ডিনেটর। এই কারণে আমি হয়তো কোঅর্ডিনেট করতে পারতাম, বিকজ আই এম অ্যান অ্যাক্টর ডিরেক্টর, কিন্তু আমি করতাম না, কারণ আমাকে আরো 5টা জিনিস করতে হতো ডিরেক্টর হিসেবে। তখন একটা লোককে ওই কাজটা ডেজিগনেট করে দাও, সে করবে। হ্যাঁ, সেইটা ভীষণ ভীষণ। হ্যাঁ, বেশ, একদম শেষ প্রশ্ন করব তোমাকে। কিছুক্ষণ আগে বুম্বাদার কথা বলছিলে, বুম্বাদা ইকুয়াল টু ইন্ডাস্ট্রি। Yes, I have seen Bumbada, how he operates, এবং মানে আমি দেখো, আমি তো বুম্বাদার সাথে বিশাল কাজ করি, মানে বুম্বাদাকে যে জায়গায় মানুষ রেখেছে বা ইন্ডাস্ট্রি রেখেছে, কেউ একজন বুম্বাদা একজন কারোকে ফোন করে তার রাগ ভাঙিয়ে দিতে পারে। আচ্ছা, একজন ফোন করে নাটা হ্যাঁ হয়তো হবে না, কিন্তু মানে দুটো জায়গা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে ওয়াটার ফ্লো করতে পারে। সেটা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তও পারে। আই উড সে ঋতুর একটা, বুম্বাদার একটা ভীষণ অন্যরকম অ্যাপ্রোচ আছে, আর ঋতুর একটা ভীষণ সাবলীল একটা মানে মানবিক অ্যাপ্রোচ আছে। মানে ও একেবারে স্ট্রেট গিয়ে বলতে পারে। এই মানে অনেকেই ঋতুকে জানে যে ঋতু বোধহয়, এটা তো নো ডাউট এত বছর ধরে কাজ করেছে, শি ইজ আ সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। বাট আমি এরকম কোনো সুপারস্টারকে দেখিনি যার একেবারে কোনো ইগো নেই। ঋতু, আজকে অনেক আর্টিস্ট আসলে হয়তো অপেক্ষা করতে অসুবিধে হতো, ঋতুকে যদি তুমি বোঝাতে যে ঋতুদি আমি জাস্ট 2 মিনিট বাদে তোমার শটটা নিয়ে দেবো, ঋতুদি অবশ্য বলতো তাহলে আমি ঘুরে আসছি, বললে সর্বনাশ হয়ে যেত। আর তা না হলে বলতো ঠিক আছে তুই নে, আমি কাজটা করছি। শি ইজ ভেরি হেল্পফুল। এই দিক থেকে ওয়ান পার্ট ইজ দ্যাট, আর আনাদার পার্ট অফ বুম্বাদা ইজ বুম্বাদা অর্গানাইজেস লট অফ থিংস। যেখানে বুম্বাদা আরো জীবনটা দেখেছে, আরো ইন্ডাস্ট্রিটা দেখেছে, বুম্বাদা ক্যান টেক ফরওয়ার্ড দ্য ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক। অভিভাবক তাহলে বলাই যায়। হ্যাঁ, হি ক্যান টেক ফরওয়ার্ড। হ্যাঁ, বেশ, আজকে কেমন লাগলো আড্ডাটা বলো? তোমার কেমন লাগলো সেটা? আমার তো দারুণ লেগেছে, কারণ যা যা শুনলাম সেগুলো তো মানে আমার যারা দর্শক তারা কিছু কিছু গেস করে নেয়, কিছু কিছু হয়তো সেটার মধ্যে ভুল থাকে, কিছু ঠিকও থাকে। তো ক্লিয়ার করে বলার মতো লোক এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতেও কম বলেই আমার ধারণা, তো তার মধ্যে তুমি নেই। যাই হোক, তো আজকে শেষ করব এখানেই। আর
আমি বলছি ছোটবেলা থেকে, যে কারণ আমি যেহেতু অমল শুনে বড় হয়েছি, ফলে আমার মধ্যে না ওইটা খুব মানে ইনজেক্টেড আর কি ব্যাপারটা। জানি যারা একবার অমল অমল যারা করেছে, তো ওখান থেকে বেরোতে পারিনি। আর আজকে অমলকে সামনে দেখলাম, আমি এবার ছবো তোমার একটু দারুণ লেগেছে আমার। এটাই আমার সবচেয়ে বড় পাওনা আজকে পুরো ইন্টারভিউটার মধ্যে, একদম দুজন অমল হাত মেলাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। একদম। আজকে যাই হোক, এরপর আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী পডকাস্টে। নমস্কার।